হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানি যে আমরা যে ভিলেন সাগা সিরিজটা শুরু করেছি তার 18 নম্বর এপিসোড সম্পর্কে আজকে আমরা জানবো। তো গত যে 17 নম্বর এপিসোডটা গিয়েছে সেটা কিন্তু অনেক ঘটনাবহুল ছিল। আমরা থরফিন ভার্সেস স্নেকের লড়াই দেখেছি, গার্ডারের মৃত্যু দেখেছি, আর এই পর্বে মোটামুটি ভালো সারপ্রাইজ রয়েছে আর কি। তো বাড়তি কোনো কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে যাবো, বাট একটা ছোট্ট কমার্শিয়াল বিজ্ঞাপন দিতে হবে। তোমরা যেটা করবে বিজ্ঞাপনটা স্কিপ করে সরাসরি মূল ভিডিওতে চলে যাবে। আর বিজ্ঞাপন স্কিপ করার জন্য যেটা করবে ডিসক্রিপশনে যাবে, ডিসক্রিপশন থেকে ডুরেশন ক্লিক করবে, ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে যাবে। বিজ্ঞাপন দেখার দরকার পড়বে না তাহলে। আর গাইস, আজকে তোমাদের একটা অসাধারণ অ্যাপের সাথে পরিচয় করে দিতে চলেছি, আর এটা পৃথিবীর অন্যতম বিশ্বস্ত বুক মেকার। এমন তুমি কি জানো লা লিগার যে জুভেন্টাস টিম রয়েছে সেটার কিন্তু স্পন্সরশিপও তারা করে, এবং এটা এমন একটা অ্যাপ যেখানে তুমি লাইভ যে কোনো ম্যাচের রেজাল্ট দেখতে পারবে। এছাড়াও তুমি প্রেডিক্ট করতে পারবে কোন টিম জিতবে এবং কত স্কোর করবে, হাইস্ট স্কোর কত হতে পারে। আর এখানে বিভিন্ন ধরনের প্রাইজ জেতার অপশন রয়েছে, যেমন BMW কার, আইফোন, ল্যাপটপ এবং ম্যানি মোর। আর এছাড়া আরেকটা ব্যাপার রয়েছে, এখানে অনেক ধরনের গেম রয়েছে। তো তুমি তোমার এখানে প্রেডিকশন উইদাউট এনি রিস্কে করতে পারো। আর 13,000 রুপি পর্যন্ত তুমি কিন্তু ফার্স্ট ডিপোজিটে শুধুমাত্র আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, এই প্রোমো কোডটা রেজিস্ট্রেশন এই সময় ইউজ করলে তুমি এটা পেতে পারো। প্রোমো কোডটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর তাছাড়া তুমি যে উইথড্র করবে সেটা তুমি পেটিএম ব্যাংক অ্যাকাউন্ট মানে যে কোনো মেথডে, অ্যাকচুয়ালি একটা ফর ইন্ডিয়ান, তো বুঝতে পারছো, পেটিএম, গুগল পে বা যে কোনো ইজি মেথডে তুমি এখান থেকে টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবে। আর এখানে যে সাপোর্ট টিমটা রয়েছে তারা 24 ঘন্টা সপ্তাহে 7 দিন তোমাকে সাপোর্ট করবে। তো তোমার কোনো ধরনের টেনশন নেই। তো দেরি করছে কোনো, ডিসক্রিপশনে যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে এবং লিঙ্ক রয়েছে সেখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট খোলো এবং তুমি ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাও 13,000 রুপি পর্যন্ত বোনাস, আর জিতে নাও ক্যাশ প্রাইস। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন, প্রথমে তো এটা শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান ভিউয়ারদের জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে যদি কখনো এমন কোনো অ্যাপ আসেও বিজ্ঞাপনে যেটা বাংলাদেশ, ইন্ডিয়া বা যে কোনো দেশ থেকে কাজ করবে, সেখানেও তোমাদের বুঝে শুনে তারপর যেতে হবে। কারণ অনেক ধরনের প্রলোভন থাকবে, অনেক ধরনের সুযোগ সুবিধার কথা বলা থাকবে। ডাজন্ট মিন ওখানেই তোমাদের যেতে হবে। তোমরা একটা জিনিস নিয়ে রিসার্চ করবে, কতখানি পসিবিলিটিস রয়েছে, যা উচিত কিনা, সবকিছু বিবেচনা করে তারপর মূল ভিডিওতে যাবে। আর আমি আশা করছি তোমরা সবাই এই জিনিসটা খুব ভালো মতোই বুঝো। আমার যে ভিউয়ার তাদেরকে আমি যথেষ্ট স্মার্ট বানিয়েছি, তাদেরকে কেউ বোকা বানাবে আমার মনে হয় না এটা পসিবল। এবং আমার বিশ্বাস বেশিরভাগই তোমরা সবাই ডুরেশনে ক্লিক করে এখানে এসেছো। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই এপিসোডের শুরুতে আমাদের অনেক দিন পরে রাজা কানুটকে দেখানো হয়। তো মহারাজা কানুটের সাথে আমরা উলফকে দেখি। তো উলফ বলে, বাতাস আমাদের সাথে আছে মহারাজা, আর এইভাবে যদি জাহাজ চলতে থাকে আমরা 2 বা 3 দিনের মধ্যে ক্যাটেলের ফার্মে পৌঁছে যাবো। আর তখন ফ্লোকি বলে, আমার বিশ্বাসই হচ্ছে না মহারাজ, একটা ছোট জায়গা কবজা করার জন্য আপনি নিজে যাচ্ছেন, এই কাজ তো আমাদের দিলেই হতো, আমরা কয়েকজন জন ভাইকিংস খুব আরামে এই কাজ করতে পারতাম। আর তখন উলফ বলে, দেখো মহারাজ অনেক চিন্তা ভাবনা করে অবশ্যই প্ল্যানটা বানিয়েছে, আর রাজার একজন বাধ্য সৈনিক কখনো রাজার সিদ্ধান্তের উপর প্রশ্ন করতে পারে না। তখন ফ্লোকি বলে, দেখো আমরা জন ভাইকিংসরা রাজার পার্টনারের মতো, আর এই কথাটা অবশ্যই মনে রাখবে উলফ। আর তখন কানুট বলে, তোমার কি মনে হয় ক্যাটেল আর তার পরিবার কি আমাদের বিপক্ষে বিদ্রোহ করতে সাহস পাবে? উলফ তখন বলে, আমি শিওর বলতে পারবো না, তবে আমি শুনেছি ক্যাটেল একজন ভালো যোদ্ধা ছিল এবং যুদ্ধের ময়দানে তার নাম ছিল হচ্ছে আয়রন ফিস্ট, আর এই কারণে আমাদের মনে হয় না তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত হবে। আর তখন কানুট বলে, কিন্তু ওকে দেখে তো আমার একদম এরকম মনে হয়নি, তবে তারপর একটা রাজ্যের মানুষগুলো হয় হচ্ছে সম্পত্তি, আর আমি আমার রাজ্যের মানুষ নষ্ট করে একদম ঘৃণা করবো। তো এই কারণে ভালো হবে ক্যাটেল এবং তার পুরো পরিবার আমার কাছে আত্মসমর্পণ করুক ভালো মতো। আর তখন ফ্লোকি বলে, ও তাহলে এই কারণে আপনি নিজে সেখানে যাচ্ছেন, কিন্তু তারা অলরেডি তো আপনার বিরুদ্ধে বিদ্রোহ করে দিয়েছে, তো আপনার কি মনে হয় না আপনার তাদের শাস্তি দেওয়া উচিত? ওই সময় কানুট বলে, দেখো ওরা যদি আমার কথা শোনে তাহলে তো ভালোই, যদি আমার কথা না শোনে আমি কোনো রকমেরই দয়া দেখাবো না। আর তখন আমরা দেখতে পাই রাজকুমার কানুটের বাবা সোয়ার্নের যে মাথা ছিল সে মাথাটা হাসছিল। আর এইদিকে আমরা দেখি লিফের নৌকা ক্যাটেলের ফার্মে পৌঁছে যায়, আর সেখানে কাজ করার লোকেদের মধ্যে একজন বলে, আরে আমার তো মনে হয় একা মাস্টার ক্যাটেল আসবে, কিন্তু দেখি থরগিলের সাথে এসেছেন। তো এরপর থরগিল করে একটা ড্রাম নিচে রাখে, আর তারপর 3 জন লোক কাছে আসতে আসতে বলে, ওয়েলকাম ব্যাক মিস্টার থরগিল। আর তখন থরগিল বলে, তোমাদেরকে ধন্যবাদ, আর তোমাদের জন্য আমি একটা অসাধারণ উপহার নিয়ে এসেছি। তো এটা বলে সে করে ওই ড্রামটা 3 জনের দিকে ছুঁড়ে মারে আর বলে স্ট্রাইক। আর তারপর ওই ড্রামটা ভেঙে যায় এবং ভেতর থেকে ক্যাটেল বের হয়ে আসে, আর সে একদম একেবারে বেঁকে বসেছিল। তো এটা দেখে সবাই অবাক হয়ে যায়। আর থরগিল তখন যেতে যেতে বলে, তাকে কিছু খাবার দাও, ঘুমাতে দাও। আর সে সত্যি কত ফালতু একটা বুড়ো। আর এখানে যত রিটেনার রয়েছে তোমরা ফালতু মাছ ধরার কাজ বন্ধ করো, লড়াইয়ের জন্য প্রস্তুতি নাও, শত্রুদের সৈনিক খুব তাড়াতাড়ি ফার্ম দখল করার জন্য আসবে, এ কারণে যত লোক পারো, যত হাতিয়ার পারো জড়ো করতে থাকো। তো এই কথা শুনে লোকগুলো বলে, শত্রু কে আসতে চলেছে, কখন আসতে চলেছে? আর তখন মলস তাকে বলে, থামো থরগিল, চলো লড়াইয়ের আগে পুরো ডিলটা কমপ্লিট করে নেই, কেননা আমরা এই লড়াইয়ের মধ্যে ফেসে দিতে চাই না। মানে বুঝতেই পারছো ওরা যে নৌকাতে পার করে দিয়েছে, ওদের তো শস্য দেওয়ার কথা। তো থরগিল তখন বলে, আমি এখন ব্যস্ত রয়েছি, এ কারণে তুমি আমার বাবার সাথে কথা বলে নাও। আর তারপর সে তার ছোট ভাই ওলমারকে বলে, ওলমার তাড়াতাড়ি করো, কিন্তু আমরা দেখি ওলমারের মন পুরো খারাপ হয়ে রয়েছে। আর তখন থরগিল বলে, এটা তোমার প্রথম লড়াই, আর এই লড়াই তুমি আমার সাথেই থাকবে, তুমি লড়াই করা শিখবে, তো তোমার তো খুশি হওয়া উচিত। আর তাছাড়া এখানে তোমার সর্বোচ্চটা দিতে হবে, কারণ আমরা যার বিপক্ষে লড়াই করতে যাচ্ছি এটা আমাদের লাইফের শেষ লড়াই হতে পারে। তুমি কি খুশি না ওলমার? তুমি তো লড়াই করার সুযোগ পাচ্ছ যেরকমটা তুমি সবসময় চাইতে। কিন্তু ওলমার তখনও মন খারাপ করে সাথে যাচ্ছিল। আর
এদিকে মলস ক্যাটেলকে বলে, মিস্টার ক্যাটেল নিজেকে সামলিয়ে নিন আর আমাদের ডিলের ব্যাপারটা সম্পূর্ণ করুন। আপনি বলেছিলেন আপনি আমাদের জিনিসপত্র 3 গুণ দাম দিয়ে কিনবেন, সেই জন্য আমরা আপনার পরিবারকে এখানে নিয়ে এসেছি। কিন্তু ক্যাটেল এখনো একটা শকের মধ্যে ছিল আর প্রথমে সে নেয় হচ্ছে আর্নহেডের নাম। তো এই নাম শুনে মলস তো পুরো অবাক হয়ে যায় আর তারপর ক্যাটেল দাঁড়িয়ে যায় আর এরপর আর্নহেড বলে আর্নহেডকে খুঁজতে যায় আর ওই মুহূর্তে মলস তাকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু ক্যাটেল মলসের একটা কথাও শুনে না। আর এইদিকে আমরা দেখি লিভ ভয় পেয়ে দাঁড়িয়ে যায় আর বাগাইস তখন বলে, বাবা ভয় পেও না, সবকিছু ঠিক মতোই হবে আর আমি নিশ্চিত এবার ওই আসল থরফিনে হবে। তোমারও তাই মনে হয় তাই না? লিভ তখন বলে, তুমি ঠিক বলেছো, আমার নিজের উপর বিশ্বাস রয়েছে। আর এদিকে আমরা দেখি ওদের যে দুর্গ রয়েছে সেখানে রেড নামে একজন বলে কিছুদিনের মধ্যে এখানে লড়াই হতে যাচ্ছে আর এই কারণে মিস্টার থরগিল এই দুর্গের সব বেড়াগুলো ঠিক করতে বলেছে। আর তখন স্প্যারো বলে, কি বললে? এই দেয়াল আবার ঠিক করবে কিভাবে? কিছুদিনের মধ্যে তো এই দল ঠিকই করা যাবে না আর আমাদের শত্রুকে। আর তখন রেড বলে, মিস্টার থরগিল বলেছে যখন সবাই একসাথে জড়ো হবে তখন এই ব্যাপারে কথা বলবে। আর তখন ফক্স বলে, লড়াই হবে ভালো কথা, কিন্তু আমরা যার সাথে লড়াই করি না কেন আমরা তো জিততে পারবো না, কারণ আমরা হচ্ছে ফার্মের দারোয়ান, আমাদের মধ্যে তো এক্সপিরিয়েন্স কোনো ফাইটার নেই। তার উপর আমরা ভালো 5 জন ফাইটারকে হারিয়ে ফেলেছি, মানে ওদের অলরেডি ভয় পাওয়া শুরু হয়ে গিয়েছে। আর এদিকে আমরা এনার আর থরফিনকে বাধা অবস্থায় দেখি। তো এনার তখন বলে, গার্ডদের কোন একটা বিষয় নিয়ে চিন্তিত দেখাচ্ছে, তাহলে কি মাস্টার এসে পড়েছে? আর সে যখন জানতে পারবে যে আর্নহেড পালানোর চেষ্টা করেছিল, না জানি আর্নহেডের সাথে কি করবে। তোমার কি মনে হয় আর্নহেডকে কি শাস্তি দেবে? থরফিন তখন বলে, লোক তো অনেক মারা গিয়েছে। এনার তখন বলে, হ্যাঁ, কিন্তু তারপরেও মাস্টার তো আর্নহেডকে ভালোবাসে, হয়তো এই কারণে তাকে খুব বেশি শাস্তি দেবে না। আর তখন থরফিন বলে, হয়তো তাই, আর তাছাড়া এমনি তো আর্নহেডের পেটে তো বাচ্চা রয়েছে। আর তারপরে এনার বলে, আমার চিন্তা হচ্ছে, আমি দোয়া করি আর্নহেড ভালো থাকুক। আর তখন থরফিন বলে, আমাকে ক্ষমা করে দিও। কিন্তু এই কথা শুনে এনার বলে, তুমি আর্নহেড আর গার্ডারের খাতিরে স্নেকার তার লোকেদের সাথে লড়াই করেছিলে তাই না? এমনকি তুমি তোমার কসমা ভেঙে ফেলেছো। কিন্তু সত্যি বলতে মাঝে মাঝে এরকম পরিস্থিতি হয়ে যায়, তখন আমাদের না চাইতেও লড়াই করতে হয়। তো এই কারণে তোমাকে ধন্যবাদ থরফিন। আর থরফিন তখন বলে, আমি স্নেককে পছন্দ করি, সে দয়ালু আর ভালো একজন মানুষ, আর আমি তার সাথে লড়াই করতে চাইনি, কিন্তু শেষমেশ আমি গার্ডারকেও বাঁচাতে পারিনি। আসলে আমি একটা গাধা। তবে আমি বুঝতে পারছি না কি বলবো, এর চেয়ে ভালো কি কোনো রাস্তা ছিল? এত লোকদের আঘাত পাওয়া, এত লোকদের মরা কি দরকার ছিল? আমি কি আদৌ সঠিক পথ খোঁজার চেষ্টা করেছিলাম? আর তখন এনার বলে, দেখো আর কোনো রাস্তা ছিল না, তবে হ্যাঁ অনেকগুলো গার্ড মারা গিয়েছে, এই কারণে স্নেক চুপচাপ বসে থাকেনি। তারপর থরফিন বলে, এই জায়গাটায় ভায়োলেন্সের শেষ রাস্তা হওয়ার কথা ছিল, কিন্তু এই রাস্তাটা কি শেষমেশ ঠিক ছিল? আর সর্বপ্রথম কোন রাস্তাটা ঠিক থাকা উচিত ছিল? আর আমাকে সর্বপ্রথম ভায়োলেন্স বাদ ওই রাস্তাটাই বের করা শিখতে হবে, কেননা এই দুনিয়াতে কোনো মানুষই নেই যে ব্যথা ডিজার্ভ করে। আর ওই সময় এনার বলে, তুমি ঠিক বলেছো। আর এরপর আমরা দেখি ক্যাটেল শকড হয়ে তার নিজের ঘরের দিকে যায় আর ঘরে গিয়ে আর্নহেডকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও আর্নহেডকে খুঁজে পায় না। আর তারপর ঘরের পেছন দরজা দিয়ে খুঁজতে আসে আর্নহেডকে। আর তখন ক্যাটেলের স্ত্রী বলে, আরে আপনি তো সারপ্রাইজ দিয়ে দিয়েছেন, তো ডিয়ার হাজবেন্ড আপনি খুব তাড়াতাড়ি ফিরে এসেছেন। কিন্তু ক্যাটেল এখানে তার ওয়াইফের কোনো কথাই শোনে না, আর্নহেডকে চিৎকার করে ডাকতে থাকে। আর তখন ক্যাটেলের স্ত্রী বলে, ওই বেহায়া গোলামকে তো বেঁধে রাখা হয়েছে, আপনি যাওয়ার পরে ও তো অনেক সমস্যার সৃষ্টি করেছে। তো এই কথা শুনেই ক্যাটেল ওর বউর দিকে তাকায় আর সে বলে, ও পালানোর প্ল্যান করেছে মানে? কতটা বিশ্বাসঘাতক গোলাম। আর তখন ক্যাটেলের স্ত্রী বলে, হ্যাঁ, ওর পুরাতন স্বামী এসেছিল এই ফার্মে ওকে নিয়ে যাওয়ার জন্য এবং ও 5টা গার্ডকেও মেরে ফেলেছে আর আমাদের 2টো গোলাম সাহায্য করেছিল এর জন্য। সত্যি কত খারাপ একটা মহিলা। আর ডিয়ার স্বামী, আপনাকে এই ব্যাপারটা খুবই ভালো মতো হ্যান্ডেল করতে হবে এবং ওকে অনেক শাস্তি দিতে হবে। আর তখন ক্যাটেল বলে, কেন সবকিছু আমার হাত থেকে বের হয়ে যাচ্ছে? আর্নহেডও কেন পালানোর চিন্তা করলো? আমার সাথে সবাই কেন বেইমানি করছে? তো এরপর আমরা দুর্গের দৃশ্য দেখি আর এখানে স্নেক বলে, দেখুন ক্যাটেল আমাকে এই ব্যাপারে বলেনি, এ কারণে আমি আপনাদের ওকে দেখানোর সুযোগ দিতে পারছি না। আর তখন লিভ বলে, কিন্তু এটা সত্য, তোমার মাস্টার ক্যাটেল আমাদের ওয়াদা করেছিল যে সে থরফিনকে বিনামূল্যে মুক্ত করে দেবে, শুধুমাত্র একবার ওকে আমাকে দেখতে দাও যে আসলে সেই থরফিন কিনা, আমি জাস্ট কনফার্ম হতে চাই। কিন্তু স্নেক বলে, যতক্ষণ আমি মাস্টারের অর্ডার পাচ্ছি ততক্ষণ আমি আপনাকে থরফিনের সাথে দেখা করতে দেবো না। লিভ বলে, আচ্ছা ঠিক আছে, আমার সাথে চলো, আমরা ক্যাটেলের সাথে গিয়ে কথা বলি। আর তারপর সে পেট্রারকে বলে, পেট্রার তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের অনেক সাহায্য করেছো নিজের কাজ নষ্ট করে। আর তখন পেট্রা বলে, আমি তোমাকে ওকে দেখাবো, কোনো সমস্যা নেই। লিভ তখন জিজ্ঞাসা করে, আমি বুঝতে পারিনি তোমার কথা। আর তখন ক্যাটেল বলে, দেখো লিভ, তুমি বাইরের লোক, এই কারণে আমি তোমার কাছে এই সমস্যার সমাধান চাচ্ছি। লিভ, তোমার কাছে কি আরো কিছু টাকা হবে একটা বাড়তি গোলাম কেনার? লিভ বলে, হ্যাঁ আছে আমার কাছে টাকা, কিন্তু ওরা তোমাকে বলেছে থরফিনকে ওরা বিনামূল্যে দিয়ে দেবে। আর তখন পেট্রা বলে, মাস্টার যেহেতু ওয়াদা করেছে সে তার ওয়াদা রাখবে, কিন্তু খালি থরফিন আর এনারের কথা আমি বলিনি, আরেকটা আমাদের গোলাম রয়েছে যার নাম হচ্ছে আর্নহেড, তবে ওর ব্যাপারটা একটু মুশকিল। আমি জানি না, আমি তোমার কাছে হয়তো একটু বেশি ডিমান্ড করছি, কিন্তু তুমি থরফিনের সাথে আরো 2টো গোলামকে কিনতে পারবে? তো লিভ বলে, হ্যাঁ পারবো। আর এরপর আমরা দেখি এনার আর থরফিনকে, আর এনার বসে আর্নহেডের ব্যাপারে চিন্তা করছিল। আর তারপর আমরা ঘোড়ার ঘরের দৃশ্য দেখি যেখানে আর্নহেডকে বেঁধে রাখা হয়েছে। তো এখানে যে আর্নহেডের পাহারাদার ছিল তার নাম ছিল হচ্ছে ওয়াইল্ড ডগ। আর সে বলে, আরে শালা, আমি পুরো বিরক্ত হয়ে গিয়েছি, আমার পাশে এত সুন্দর একটা মেয়ে রয়েছে, তাকে আমি কিছুই করতে পারছি না। আর এখানে আমরা দেখি আর্নহেড একদম চুপচাপ বসেছিল। আর তখন ওয়াইল্ড ডগ বলে, তুমি নরম হওয়ার নাটক করো, কিন্তু তুমি জানো তুমি কি করেছো? মাস্টার হয়তো তোমাকে খুব বেশি শাস্তি দিবে না, তোমাকে মাফ করে দেবে, কারণ সে তোমাকে পছন্দ করে, তো তুমি কত ভাগ্যবতী। কিন্তু যদি মাস্টার তোমাকে শাস্তি দেওয়াটা আমাদের উপর ছেড়ে দিত, আমরা আমাদের মৃত ভাইয়ের প্রতিশোধ নিতে তোমার কাপড় খুলে আমরা সবাই মিলে তোমাকে রেপ করতাম, আর এটা না হলে আমাদের ভাইদের আত্মা শান্তি পাবে কিভাবে? আর তারপর সে করে কি আর্নহেডের পায়ে হাত দেওয়া শুরু করে এবং জিজ্ঞাসা করে, তোমার কি মনে হচ্ছে এটা কি ঠিক হচ্ছে? তোমাকে তো ওই শাস্তিটাই দিতে হবে। কিন্তু তখনই ক্যাটেল চলে আসে এবং বলে, ওই তুই এটা
কি করছিস? তো এই কথা শুনে ওয়াইল্ড ডগ তো ভয় পেয়ে যায় এবং বলে স্যার আপনি কবে ফিরে এসেছেন? আর আনহেডও অবাক হয়ে যায়, কেননা ক্যাটেলের হাতে অনেক বড় এবং মোটা একটা ডান্ডা ছিল। আর সে বলে চলো এখান থেকে, আর আমি আনহেডের সাথে একা কিছু কথা বলতে চাই। তো যাই হোক ওয়াইল্ড ডগ এখানে ঘাবড়িয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর ক্যাটেল আনহেডের দিকে এগিয়ে এসে বলে তুমি কি আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলে? কিন্তু কেন আনহেড, কেন? কিন্তু আনহেড কিছুই বলে না। আর তখন ক্যাটেল করে কি আনহেডকে ওই ডান্ডা দিয়ে মারে, যে কারণে আনহেড নিচে পড়ে যায়। আর আমরা দেখি একবারিতে আনহেডের জীবন চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে। আর তারপর ক্যাটেল বলে তুমি কি বুঝতে পারোনি তুমি কেন এমনটা করেছো? তুমি কি আমাকে ঘৃণা করো? আর আমার কাছ থেকে কেউ আমার প্রাইড ছিনিয়ে নিতে পারবে না, কেউ না, কাউকেই দেবো না, এমনকি তুমিও না আনহেড। আর তারপর সে আনহেডের পেটে মারে। আর আনহেড তখন অনেক চিৎকার করতে করতে বলে প্লিজ আমাকে মারুন, কিন্তু পেটে মারবেন না, আমার পেটে একটা বাচ্চা রয়েছে। তো এই কথা শুনে ক্যাটেল তো আরো শক হয়ে যায় এবং জিজ্ঞেস করে এই বাচ্চা কার? তখন আনহেড বলে মাস্টার আমি কসম করে বলছি এই বাচ্চাটা আপনার, আর এটা সত্য, প্লিজ আমাকে বিশ্বাস করুন। আর ওই সময় ক্যাটেল বলে কি বললে বিশ্বাস? আর তারপর আমরা ক্যাটেলের চোখে পানি দেখি এবং সে বলে আজ পর্যন্ত আমি শুধুমাত্র তোমাকেই বিশ্বাস করেছিলাম। আর তারপর ক্যাটেল আরেকটা লাথি মারে এবং জোরে জোরে মেরে বলে আমি তোমার উপর কেন বিশ্বাস করবো? তোমার উপর বিশ্বাস করার মানেটা কি? আর তোমরা হচ্ছে গোলাম, তোমাদের উপর বিশ্বাস করাই যায় না, আর এটার শাস্তি আমি তোমাকে নিজের হাতে দেবো। তো এরপর যখন ক্যাটেল আরো মারতে যাবে তখনই স্নেকে সে করে কি থামিয়ে দেয় এবং এখানে আমরা স্নেকের চেহারাটা পুরো সিরিয়াস ফেসে দেখি। আর পেট আরো করে কি আনহেডের কাছে দৌড়ে যায়। তো স্নেক তখন বলে আনহেড যা করেছে এর জন্য তাকে শাস্তি পেতে হবে, কিন্তু আপনি যদি ওকে এভাবে মারতে থাকেন ও তো মরে যাবে। তবে হ্যাঁ আনহেড আপনার গোলাম স্যার, আপনার পুরো অধিকার রয়েছে ওকে মারার। তো আপনি যদি ওকে মারতে চান তাহলে আমি এই ডান্ডাটা এখনই ছেড়ে দিচ্ছি। আর এদিকে আমরা দেখি ক্যাটেল জোরে জোরে হাঁপাতে থাকে। আর তারপর আনহেডের দিকে তাকায় এবং কিছুটা চিন্তা করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। আর তারপর এই ডান্ডাটি ছেড়ে দেয়। আর এরপর ওখান থেকে যাওয়ার সময় বলে ওর ক্ষতস্থানে মলমপট্টি করে দাও পেট্রার। আর ওই মুহূর্তে বাগেজ বলে এটা তো সত্যি অনেক ভয়ঙ্কর ছিল। আর ওই মুহূর্তে লিভ ক্যাটেলকে জিজ্ঞাসা করে ক্যাটেল তোমার যদি এই মেয়ে না লাগে তুমি এই মেয়েকে আমার কাছে বিক্রি করবে? শুনেছি থরফিন ছাড়াও তোমার কাছে নাকি আরো দুইজন গোলাম রয়েছে, আমি ওদের সবাইকে পুরো টাকা দিয়ে নেবো। তো এই কথা শুনে ক্যাটেল কিছুটা চমকিয়ে যায়। আর ক্যাটেল বলে কে বলেছে আনহেডকে আমার লাগবে না? ওকে আমার চাই, তুমি থরফিন এনার যাকে লাগে নিয়ে যাও, কিন্তু আমি আনহেডকে কখনোই বিক্রি করতে পারবো না, ওই মেয়েটা শুধুমাত্র আমার। তো এরপর আমরা থরফিন আর এনারকে দাঁড়িয়ে থাকতে দেখি এবং এখানে আমরা আশেপাশে লিভকেও দেখি। তো মনে হয় এনার আর থরফিন হয়তো মুক্ত হয়ে গিয়েছে, আমি শিওর নই। তো ওরা ওদের সামনে আনহেডকে বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখে। আর ওরা মুক্ত না হলে তো আর আনহেডকে দেখার কথা না, এখানে আসার ওদের পারমিশন পাওয়ার কথা না। তো যাই হোক পেট্রা বলে ও বেহুশ হয়ে রয়েছে কিন্তু এখনো জীবিত রয়েছে, তবে আমি জানি না আনহেড বাঁচবে কিনা। আর তারপর এনার আনহেডের কাছে যায় এবং ওকে গিয়ে ধরার চেষ্টা করে, কিন্তু পেট্রার তখন বলে আনহেডকে ধরো না, ওকে নাড়ানোর চেষ্টা করো না। আর তারপর এনার ওর পাশে অবাক হয়ে বসে থাকে। আর এদিকে আমরা পাগলা ক্যাটেলকে একলা দেখতে পাই এবং ও চলতে চলতে বলতে থাকে আমি সবকিছু এইভাবে হতে দেবো না, এই ফার্মের সবাই চোর, আমি ভালোবেসে চোরদের লালন পালন করেছি। আর থরগিল তখন বলে বাবা আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমাদের তো অনেক কিছু করতে হবে আর আমাদের ভালো কিছু আর্মর লাগবে। কিন্তু ক্যাটেল একটা কথাও শোনে না, ও নিজের ঘরে চলে আসে এবং ওর যে বক্সটা রয়েছে সেই বক্সের সামনে বসে বলে এই একটা চোর ধরে আমি ছাড়বো না, ওদের সবাইকে আমি শাস্তি দেবো। আর তারপর তরাল বের করে বলে আমার কাছ থেকে যে এই ফার্ম কে নিতে চাইবে সে যত বড় চোর হোক না কেন কিংবা রাজাই হোক না কেন আমি তাকেও শেষ করে দেবো। মানে ক্যাটেল পুরো ফ্রাস্ট্রেটেড। আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। তো বুঝতেই পারছো সামনের এপিসোড গুলো কেমন জমতে চলেছে। তো যাই হোক আমার বাড়তে আর কোনো কথা নেই, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের র্যান্ডম অ্যানিমেশনে কিন্তু ফাহাদ কালকে থেকে ডোরেমনের যে মুভিগুলো রয়েছে সেগুলো এক্সপ্লেন করবে। মানে ইদানিং হয়েছে কি আমি একদমই কাজ করতে পারি না, আমার কাজ করতে একদমই ভালো লাগে না। তো এই জন্য আমি আস্তে আস্তে প্রত্যেকটা চ্যানেলের জন্য একটা করে হেল্পিং হ্যান্ড আনবো, কারণ 5টা বছর আমি একা সার্ভিস দিয়েছি, এখন আর আমি পারি না একা সার্ভিস দিতে, তোমাদের ব্যাপারটা বুঝতে হবে। তো এই জন্য আমি জিজ্ঞেস করবো আমি যে হেল্পিং হ্যান্ডই আনি না কেন তোমরা অবশ্যই তাকে সাপোর্ট করো, কারণ আমাকে যদি ভালোবাসো এতটুকু তো তোমাদের করতেই হবে, তাই না? কারণ আমার প্রচুর প্রেশার যায়, মানে এইটুকু কাজ করা আসলে ব্যাপার না, সিরিয়াসলি অনেক বেশি কাজ না। আমি আমার লাইফে এর চেয়ে অনেক বেশি কাজ করেছি। ইভেন যখন র্যান্ডম ভিডিও চ্যানেল স্টার্ট হয়েছে তখন আমি সকাল 7টা থেকে রাত 2টা পর্যন্ত কাজ করেছি, কিন্তু আমি লাইফে এত বেশি কাজ করেছি যে এখন আমার ওই স্টামিনা ওই শক্তি আমার নেই। যাই হোক আশা করছি তোমরা বুঝতে পারবে। আর আমি বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।